কি ব্যাপার নেহা আপু, কি হয়েছে? তুমি ক্লাসরুমের দরজা কেন বন্ধ করছো? তোকে আদর করতে ইচ্ছে করছে, আর কলেজে এখনো কেউ আসেনি, তাই দরজা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তো আর কলেজে গিয়ে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। আরে আপু, এইসব তুমি কি বলছো? তুমি আমার বড় বোনের মতো, আর তোমার মুখ দিয়ে এসব কথা মানায় না। প্লিজ তুমি দরজাটা খোলো আর আমাকে বাইরে যেতে দাও। আরে পাখি, এত তারা কিসের তোমরা? এতদিন তোকে একা পেয়েছি, আর আজ তোকে আদর না করে ছেড়ে দেব? এটা তো হতে পারে না। নেহা আপু প্লিজ, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আপনি আমাকে বাইরে যেতে দিন, আমি আপনার দুটি পায়ে ধরছি। আরে বোকা ছেলে, তুই কি ভেবেছিস সাধু সেজে সবার সামনে ঘুরে বেড়াবি আর একদিকে আমার মনের মধ্যে ঢাকঢোল পিটাবি? এইটা হতে তো পারে না। তুই আমার মন চুরি করে নিয়েছিস, সেই কথা আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিস না, উল্টে আমাকে অ্যাভয়েড করে চলেছিস। আপু, আপনাকে আমি নিজের বোনের মতোই মনে করি, তারপরও কেন আপনি এভাবে আমার পেছনে পড়ে আছেন? দেখুন, আমি আমার আম্মুকে প্রচুর ভয় পাই। তারা যদি ওইসব কথা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ওরে আমার মাম্মাস বয়, তুই এখন বড় হয়েছিস বুঝলি, নিজেকে মানুষ দিয়ে বড় কর। আর এখন আমি তোকে আদর করবো, সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। এই বলে নেহা নীলের ওদিকে অগ্রসর হতে শুরু করে, আর নীল তখন পিছাতে শুরু করে, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? ব্রাঞ্চের সঙ্গে উষ্টা খেয়ে এসে নিচে পড়ে যায় নীল, আর তখনই নেহা তার উপর উঠে বসে আর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর ইচ্ছে মতো কিস করতে শুরু করে। আর আপু, কি করছেন কি আপনি? ছেড়ে দিন প্লিজ আমাকে, সবাই আমাকে খারাপ মনে করবে। তোকে সবাই কি মনে করলো না করলো তা জানার বিন্দু পরিমাণ আগ্রহ নেই, কিন্তু তোকে আমার হতেই হবে। তুই যদি আমার না হোস তাহলে তোকে আমি পৃথিবীর অন্য কারো হতে দিবই না, এইটাই আমার শেষ কথা। এই বলে আবারও নীলের উপর ঝাঁপিয়ে পড়ে নেহা। এদিকে কেউ হয়তো ক্লাসরুমে ঢোকার জন্য দরজা নক করছিল, সেটাই লক্ষ্য করে নেহা, আর তখনই নীল নেহাকে বলে, হায় আল্লাহ, এখন কি হবে? কেউ তো এখন চলে এসেছে, আর আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে বদনাম হয়ে যাবে। কেন করলেন আপনি এরকমটা? আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমাকে ছেড়ে দিন আর এখান থেকে চলে যেতে দিন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমি কেন শুনবো? কারণ তুই তো আমার কথা শুনিস না। তোকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম আমার প্রস্তাব মেনে নিতে, কিন্তু তুই তো নিসনি। এখন তোর সঙ্গে কি হবে সেটা তুই দেখতে থাক। এই কথা বলে নেহা নিজের শরীরের কাপড়ের বেশ কিছুটা অংশ ছিঁড়ে ফেলে আর চিৎকার করতে থাকে। কে আছো বাইরে? আমাকে বাঁচাও, বাঁচাও! নীলাম সর্বনাশ, লুটে নিল সবকিছু, আমাকে বাঁচাও! আরে নেহাপু, কি করছেন এটা আপনি? আর কেনই বা করছেন আমার সঙ্গে? আমি আবার আপনার সঙ্গে কি করলাম? আপনি তো নিজে এসব কিছু করেছেন, আমি তো আপনাকে বাধা দিচ্ছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছিলেন না, আর এখন আমাকেই দোষারোপ করছেন। চুপ কর তুই, এখন আমি কি করি সেটা তুই শুধু দেখতে থাক। কে আছো বাইরে? বাঁচাও আমাকে, প্লিজ আমাকে বাঁচাও! নেহার এমন চিৎকার শুনে অনেক ছেলে মেয়ে সেখানে এসে জড়ো হয়। কিছুতেই সে তো দরজা খুলছিল না ভিতর থেকে, তাই তারা বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর নেহা নীলকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। তখন সেখানে উপস্থিত থাকা কিছু ছেলে নীলকে ধরে মারতে থাকে। নীল তখন তাদের অনেকেই রিকোয়েস্ট করে, বলতে থাকে যে সেসবের কিছুই করেনি, কিন্তু ওই ছেলেগুলো কোনোভাবেই নীলের কথা শুনছিল না আর তাকে ধরে খুব মারছিল। তখনই সেখানে ভার্সিটির প্রিন্সিপাল এসে উপস্থিত হয় আর সবাইকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোমরা নীলকে ধরে এভাবে মারছো কেন? আর এখানে এত মানুষই বা কেন জড়ো হয়েছে? তখনই নেহার নাটক শুরু হয়ে যায় আর সে কান্না করতে করতে প্রিন্সিপাল স্যারের পিছনে দাঁড়িয়ে বলতে থাকে, স্যার, নীল আমার সব শেষ করে দিয়েছে। আজ একটু আগে আগে কলেজে এসেছিল, কারণ বাসায় কেউ ছিল না, ভালো লাগছিল না তাই, কিন্তু
কলেজে আসাটাই আমার জন্য কালো হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতে পারিনি। নীল আজ আমার সঙ্গে যেটা করেছে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আরে এসব কি বলছো তুমি? নীলকে তো আমরা সবাই খুব ভালো ছেলে বলেই জানি, কিন্তু কি এমন করলো তোমার সঙ্গে? আমাদের খুলে বলো তো, না হলে আমরা বুঝবো কি করে? স্যার, আমি ক্লাসরুমে এসেছিলাম একা, তখন নীল আসে আর দরজাটা বন্ধ করে দেয়। তারপরে আশা করি আপনাদেরকে আর কিছু বলতে হবে না। আপনারা আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন। প্লিজ স্যার, আপনারা নীলের ব্যবস্থা করুন। আমার সঙ্গে যেটা করেছে সেটা যেন ভার্সিটির অন্য কোনো মেয়ের সঙ্গে না হয়। নেহার এ কথা শুনে প্রিন্সিপাল স্যারের মনে কিছুটা খটকা লাগে, কারণ তিনি খুব ভালো করেই চিনেন নীলকে। নীল কখনোই এমন কাজ করতে পারে না। তাই তিনি নীলের দিকে ফিরে তাকান আর নীলকে জিজ্ঞেস করেন, নীল, কি হয়েছে এখানে? তুমি আমাকে সমস্তটা খুলে বলো। নেহার কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না। স্যার, নেহা আপু একদম ভুল কথা বলছেন। এই কলেজের সবাই জানে আমি কলেজের টাইম হওয়ার আগেই কলেজে চলে আসি, আর আজকেও তাই হয়েছিল। আমি ক্লাসে একা একা বসেছিলাম, তখনই নেহা আপু সেখানে আসে আর নিজেই এসব করেছে। নিজের জামা নিজেই ছিঁড়ে ফেলেছে। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, তাহলে তো ক্লাসরুমে সিসিটিভি রয়েছে। আপনারা সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করতে পারেন। তুমি একে তো আমার সঙ্গে এরকম করেছো, তার উপর আবার মিথ্যে কথা বলছো। তোমার একটু লজ্জা করছে না? নিজের দোষ স্বীকার করছো না, আর উল্টো বলছো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে। সিরিয়াসলি, ক্যামেরার ফুটেজ যদি চেক করা হয় তাহলে কিন্তু তুমি দোষী হবে। আর একটা মেয়ের সঙ্গে তুমি অন্তরঙ্গ হয়েছো, সেটা সবার সামনে প্রকাশ করবে। তোমার লজ্জা করবে না? নেহা, তুমি চুপ করো। আমি নীলকে খুব ভালো করেই চিনি। নীল তোমার সঙ্গে কখনোই এরকমটা করতে পারে না। আমি সবার সামনে সিসিটিভির ফুটেজ চেক করব, আর তাতে যদি প্রমাণিত হয় নীল নির্দোষ, তাহলে কিন্তু তোমাকে এই কলেজ ছেড়ে যেতে হবে, এবং আমি তোমার কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা যখন কেউই আমার কথা বিশ্বাস করছে না, তাহলে চেক করুন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তখন প্রিন্সিপাল স্যার সবার সামনেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন করে। কিন্তু দুর্ভাগ্যবশত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ওই মুহূর্তে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু কে আর কেন ওই মুহূর্তে সিসি ক্যামেরা বন্ধ করে রেখেছিল সেটাই তো ভাববার বিষয়। যাই হোক, তখন নেহা কান্না করতে করতে বলতে থাকে, কি হলো স্যার? এবার নিশ্চয়ই আপনার ভুল ভেঙেছে। আপনার আদরের ছাত্র নীল কি আমার সঙ্গে এরকমটা করবে? তাই জেনে শুনে সিসিটিভি ক্যামেরাটা লাইন অফ করে রেখেছিল, যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। না স্যার, একদমই নয়। আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমি এরকম কিছুই করিনি, আর এরকম চিন্তা ভাবনা আমার কোনোদিনও ছিল না। তুমি কোনো টেনশন নিও না। আমি জানি তোমাকে, আমি দেখছি বিষয়টা। নেহা, আজকে তুমি তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দাও, আর 1 ঘন্টার মধ্যে কলেজে আসতে বলো। তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। আপনার যদি প্রয়োজন থাকে তাহলে আপনি নিজেই ফোন করে ডেকে নিন। আমার কোনো আগ্রহ নেই এই বিষয়ে আমার ফ্যামিলিকে জানানোর। ওকে, ঠিক আছে। তুমি না পারলেও আমাকে পারতেই হবে। যাই হোক, ছাত্রছাত্রীরা সবাই নিজেদের ক্লাসরুমে চলে যাও, আর এই বিষয়ে আমাকে দেখতে দাও। এই বলে প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে চলে যান আর ছাত্রছাত্রীকে তাদের নিজেদের ক্লাসে চলে যেতে বলেন। এদিকে তিনি নিজের কেবিনে এসে নেহার আব্বুকে ফোন দেন আর ওনার অফিসে ডেকে নেন। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, কি ব্যাপার, কি হয়েছে? আপনি এইভাবে আমাকে জরুরি খবর দিলেন? আসলে আমি আপনার মেয়ের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ইদানিং কলেজে যা শুরু করেছে সেগুলো কিন্তু একদমই ধৈর্যসীমার বাহিরে। তাই আজ আমি বাধ্য হয়ে আপনাকে ডেকে আনলাম। প্রিন্সিপাল সাহেব, আমার মেয়ে আবার কি করলো? আপনি আমাকে একটু খুলে বলবেন? আমি তো বিষয়টা শুনি। কি করেনি আপনার মেয়ে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন? আপনার মেয়ে আমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটা তাকে পছন্দ করে না। ইনফ্যাক্ট ছেলেটা অন্য কোনো মেয়েকেও পছন্দ করে না। মেয়েদের থেকে সবসময় নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করে। আর তার জন্য আপনার মেয়ে ছেলেটার সঙ্গে খুবই খারাপ কিছু একটা করেছে। আমি ঘটনার বিস্তারিত আপনাকে বলতে চাই না। আপনার যদি বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আপনি কলেজের ছাত্রছাত্রী কিংবা আপনার মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। যাই হোক, আমি আপনাকে এটাই বলতে দেখেছি যে
আপনি আপনার মেয়েকে সাবধান করুন, কারণ ওই ছেলের ফ্যামিলি জানতে পারলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। আর হ্যাঁ, আপনি একজন টিচার হিসেবে আমার মেয়েকে যতটা শাসন করা দরকার করবেন। আপনি কিন্তু কখনোই আমার মেয়েকে কোনো দিক থেকে ছাড় দিবেন না। আপনার মেয়ের শাসন করা এখন আর আমার পক্ষে হয়ে উঠছে না, তাই আপনাকে এখানে ডেকে নিয়ে আসা। আপনার মেয়েকে যদি আমি সামলাতে পারতাম তাহলে সামলে নিতাম। এখন আপনি আপনার মেয়েকে কিভাবে সামলাবেন সেটা চিন্তা করুন। এরপর নেহার আব্বু সেখান থেকে চলে গেল। এদিকে নেহা তখন ভার্সিটি থেকে বের হয়ে সোজা এদিলদের বাড়িতে চলে গেল। আর নীলের আম্মুর কাছে এ নিয়ে বিনে সব মিথ্যা কথা বলে। আন্টি, আপনার ছেলে আমার সঙ্গে যেটা করেছে তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনার ছেলেকে আমি খুব শান্তশিষ্ট আর ভদ্র ছেলে বলে মনে করতাম, কিন্তু আপনার ছেলের ভিতরে এমন নোংরা চিন্তা ভাবনা চলে সেটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। কি করেছে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমার ছেলের চরিত্র এমন। আমি তো সবসময় মনে করতাম আমি আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, কিন্তু এর ভেতরে যে এত নোংরামো সেটা তো আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, তুমি একটা মেয়ে আর আমিও একটা মেয়ে। আমার চোখের সামনে আমার ছেলে একটা মেয়েরা এত বড় সর্বনাশ করবে, এটা আমি কোনোদিনও হতে দিব না। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। নেহা তখন নীলার আম্মুর এই কথা শুনে আরও কান্না করতে থাকে, আর এইদিকে আরও মিথ্যা কথা বলতে থাকে, আর নীলের মায়ের কান ভারী করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়। নীল কলেজ থেকে আসতে না আসতেই তার আম্মু তাকে ধরে বেঁধে মারতে থাকলো। কিছু বুঝতে পারল না নীল তার মায়ের এরকম আচরণ, তাই সে কোনো রকমে নিজের মাকে জিজ্ঞেস করতে থাকে। কি ব্যাপার, কি হয়েছে মা? তুমি এভাবে আমাকে মারছো কেন? কি হয়েছে সেটা আগে আমাকে বলো। আমি কি দোষ করেছি? তুই কি করিসনি সেটা বল। অসভ্য তোর ছেলে, তোর মতো ছেলেকে আমি নিজের পেটে ধরেছি সেটা ভাবতেই তো আমার লজ্জা লাগছে। একদম তো পেয়েছিস নিজের বাপের চরিত্র। আমি তো এতদিন ভেবেছিলাম হয়তো আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। আমি তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, আর তুই কিনা কলেজে এইসব নষ্টামি করিস। নীল ততক্ষণে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারল, তাই সে তার আম্মুকে বলল, আম্মু প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথাগুলো শোনো। নেহা তোমাকে মিথ্যা কথা বলেছে। কলেজে যা হয়েছে সবকিছু নেহা নিজেই করেছে আর আমাকে মিথ্যা দোষারোপ করেছে। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আন্টি, আপনি একটা মেয়ে হয়ে কিভাবে একটা নিজের ইজ্জত নিজে কখনো বিলাবে তুলবে, সেটা নিজের মান সম্মান নিজে নষ্ট করবে, এমন কথাটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? আপনি যদি বিশ্বাসই করেন তাহলে তো আপনাকে আর কোনো কিছু তো বলে লাভই নেই। একদম নয়, আমি একটা মেয়ে আর আমি খুব ভালো করেই জানি মেয়ে মানুষের ইজ্জত কতটা গুরুত্বপূর্ণ। তুই আমাকে আর কিছু বলিস না, আমি কোনোদিন আর কোনোভাবে তোকে বিশ্বাস করব না। নেহা ইচ্ছে করে এটা করেছে এটা বলিস না। অতপর নীল তার আম্মুকে অনেক বোঝাতে থাকলো, কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারল না যে সে কোনো দোষ করেনি। তার মা তো এটা বিশ্বাস করে নিল বেহার সঙ্গে নীল ইচ্ছে করে এসব করেছে, কিন্তু মা হয়েও নিজের সন্তানকে বুঝল না। তাই নীল আর তার মাকে কোনো কিছু না বলে সোজা বাসার ছাদে চলে গেল, আর একা একাই সেখানে বসে কান্না করতে লাগলো। প্রায় ঘন্টাখানেক পর সেখানে এসে উপস্থিত হয় নেহা। নেহাকে দেখে নীল একটু রেগে যায়। আর বলে কি হলো? আপনি কেন এখানে এসেছেন? এত কিছু করেও আপনার ইচ্ছে পূরণ হয়নি, এখন আবার এখানে এসেছেন? আপনি প্লিজ আমাদের বাসা থেকে চলে যান। আমি আপনার চেহারাটাও দেখতে চাই না। আপনাকে আমার একদম অসহ্য লাগে। আমি তো এখানে সারা জীবনের মতোই থেকে যেতে চাই। আমি তো চলে যেতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসা বোঝো না? নেহাপো, আমি আপনার দুটো পায়ে ধরছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আপনার জন্য আমার আম্মু আমাকে ভুল বুঝতেছে। কে তোকে ভুল বুঝলো সেটা জানার দরকার আমার নেই। আমি তোকে ভালোবাসি আর তোকে আমি বিয়ে করতে চাই। তোকে আমি কত বলেছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তুই তো কোনোভাবেই রাজি হস না। তা আমি কি করবো বল? এরপর নীল নেহাকে অনেকভাবে বোঝাতে থাকে যাতে করে নেহা তার পিছু নেওয়া ছেড়ে দেয় আর তার আম্মুর কাছে সমস্ত সত্য কথা বলে দেয়। কারণ নীল খুব ভালো করেই জানে
নেহার বলা কথাগুলো তার মা বিশ্বাস করেছে আর তাকে ভুল বুঝেছে, কিন্তু সে তার মায়ের কাছে খারাপ হয়ে থাকতে চায় না। সে তার মায়ের একমাত্র সন্তান, তাকে অনেক কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করিয়েছে। প্লিজ নেহাপু, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার আম্মুকে সমস্ত সত্য কথা বলে দেন, যাতে আমার আম্মু আমাকে ভুল না বোঝে। বলবো, অবশ্যই বলবো। তবে তুই আমাকে যেদিন বিয়ে করবি, তারপর তুই আমাকে যতদিন পর্যন্ত বিয়ে না করেছিস, আমার এই ভালোবাসার স্বীকার না করেছিস, ততদিন পর্যন্ত আমি সবার সামনে এটাই বলবো যে তুই খারাপ কাজ করেছিস। কেন তুমি আমার সঙ্গে এমন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো আর তোমার পাকা দানে মই দেইনি। দেখো, তুমি সুন্দরী একটা মেয়ে, তুমি চাইলে আমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবে। আমার আম্মু অনেক কষ্ট পেয়েছে, প্লিজ তুমি সত্য কথাটা বলে দাও। কিন্তু নেহার তারপরও কথা শুনল না। সেখান থেকে হাসতে হাসতে নিজের বাসায় চলে গেল আর মনে মনে বলতে লাগলো, যাই হোক, এতদিনে একটা কাজের মতো কাজ করতে পেরেছি। দিলের আম্মুর সঙ্গে আরো অনেক আগে এসব কথা বলার দরকার ছিল, তাহলে হয়তো আরো আগে থেকেই আমি আমার হিরোটাকে নিজের করে পেতাম। আমি নিজেই ভুলটা করলাম। যাই হোক, এখন তো যা করার করেই এসেছি, বাকিটা কি হয় পরে দেখা যাবে। এসব কথাই নিজের রুমে বসে বসে চিন্তা করছিল নেহা। তখন তার আব্বু তাকে ডাক দেয়। কি ব্যাপার নেহা, আমি তোমার নামে এসব কি শুনছি? তুমি কলেজে গিয়ে এসব কি শুরু করছো? তুমি কি আমাকে মান ইজ্জত নিয়ে বাঁচতে দিবে না? আমি আবার কি করলাম? আমি তো এখনো কিছু করিনি যেটা তোমার মান সম্মানে আঘাত করবে। তুমি কি বলতে চাইছো? তুমি একটু খুলে বলো তো আমাকে দেখি। তুমি এত ছোট না যে তোমাকে সবকিছু খুলে বলতে হবে। সবকিছু বোঝার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। বাবা হয়ে তোমার নামে কথাগুলো শুনতে আমার কতটা লজ্জা করছিল তুমি জানো? সরাসরি বলে ফেলো না, এসব হেয়ালি মার্কা কথাবার্তা ভালো লাগে না। আমার কথাবার্তা তো তোমার ভালো লাগবে না। তুমি নীলের সঙ্গে এসব কেন করছো বলো? তুমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে সবকিছু করতে তোমার একটু লজ্জা করেনি? আমার কথা হচ্ছে যে আমি ভাবতেও পারিনি তুমি আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারো। আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি বিষয়টা। তুমি নীলের ব্যাপারে কথা বলছো। দেখো, এই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, আর বলে কোনো লাভও হবে না, কারণ নীলকে আমি ভালোবাসি। সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও আমি আমার তাকে লাগবে। তাকে পাওয়ার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। তুমি এতটা নির্লজ্জ কবে থেকে হয়েছ আমি সেটাই বুঝতে পারছি না। নিজের আব্বুর সঙ্গে এইভাবে কথা বলতে তোমার একটুও লজ্জা করছে না? কেমন মেয়ে আমি জন্ম দিয়েছি আমি সেটাই ভাবতে পারছি না। ছি ছি, আমার ঘৃণা লাগছে নিজের প্রতি। তাহলে জন্ম দিয়েছিলি কেন? আচ্ছা ঠিক আছে, জন্মের পর গলা টিপে মেরে ফেললেই তো পারতে। তাহলে তো আর আমার জন্য তোমার মান ইজ্জত নষ্ট হয়ে চলে যেত না। দেখো, আমার কাছে ভালোবাসাটা গুরুত্বপূর্ণ, কারণ মান সম্মানটা আমি আমার ভালোবাসা কাছে পেয়ে যাব। এই জন্য আমি সবকিছু করতে পারি। আল্লাহ গো, আমার এই দিনটাও দেখতে হলো। নিজের মেয়ের মুখ থেকে এমন কথাবার্তা শুনতে হচ্ছে, এইসব তো আমি বিশ্বাস করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, আমি সবকিছু আর সহ্য করতে পারবো না। এরপর নেহা চলে আসলো আর নিজের রুমে বসে বসে নিজের ভালোবাসার মানুষটাকে কল্পনা করতে থাকে। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। নেহা তখনও ব্যালকনিতে বসে নিজের ভালোবাসার মানুষটার কথাই চিন্তা করছে। কি করলে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে, আর কিভাবে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে নেবে, এগুলোই। অপরদিকে নীল তার সম্পূর্ণ বিপরীতে চিন্তা ভাবনা করছে, কারণ সে নেহাকে ভালোবাসার চোখে দেখে না। সে প্রেম ভালোবাসার মতো জিনিসগুলোতে নিজেকে জড়াতে চায় না, কারণ সে প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। সে কেন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, সেই ঘটনাটা না হয় আমরা একটু পরে আসি। তবে তার আগে জেনে নিই নেহা কি করে নীলের এতটা প্রেমে দিওয়ানা হলো। আজ থেকে 6 মাস আগের ঘটনা। নীল তখন সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। সেদিন ছিল কলেজে তার প্রথম দিন। আম্মু, আমি একা একা কলেজে যেতে পারবো না, তুমি প্লিজ আমাকে আজকে নিয়ে যাও। তুমি তো খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি কোথাও কখনো যাইনি। আমাকে আর কত জ্বালাবে? আমাকে কি আর তুই জ্বালানো শেষ করবি না? নাকি তুই তো এখন বড় হয়েছিস, এখন একবার একটু একা একা চলতে কলেজে ভর্তি হয়েছিস,
আমি আজকেই তোকে শেষবারের মতো নিয়ে যাচ্ছি। আজকের পর থেকে কিন্তু কখনোই তোকে কলেজে নিয়ে যাব না। তোকে কিন্তু পরে একা একাই যেতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে আজকে তো আমার প্রথম দিন, তাই না? অপরিচিত একটা অচেনা জায়গা, সেখানে আমি একা একা কি করে যাব বলো? আজ তুমি আমাকে নিয়ে যাও, এরপর আর কখনোই তোমাকে নিয়ে যেতে বলবো না। এরপর নীলের আম্মু তাকে নিয়ে কলেজে যায় আর ভাবছিল তার ছেলেটা এখনও অনেক ছোট, আজকে কলেজের প্রথম দিন, তাই নিজের কলেজে নিয়ে আসাটা বেটার হবে। তাই সকালবেলা দুজনে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। নীলের আম্মু তাকে কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তারপর কলেজ থেকে চলে আসে কিছু খেতে। আর তখনই নেহার সঙ্গে সেখানে দেখা হয় তার। নেহা তার বান্ধবীদের নিয়ে টিফিন খাচ্ছিল আর নীল তখন ক্যান্টিনে প্রবেশ করে। নীলকে দেখতে একটু হাবাগোবা টাইপের ছিল। এই হাবলাকান্ত, একবার এদিকে এত, তোর সাথে একটু প্রেম করি। কলেজে নতুন এসেছিস বুঝি, আর এদিকে আয় তো, তোর সাথে একটু প্রেম করি আমি। নীল তখন আশেপাশের চারিদিকে তাকিয়ে দেখলো তার আশেপাশে কেউ নেই। তখন সে নেহার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আমি তো তোকেই বলছিলাম। আর তুই ছাড়া এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না। তোকে দেখলেই তো হাবলার মতো লাগে। তুই ছাড়া তো কলেজের বাকি সব ছেলেরাই অনেক স্মার্ট। আমি বুঝতে পেরেছি তো আপু, আমাকে কি বলবেন বলেন। প্রেম করবি আমার সাথে? তোকে দেখে না তোর সঙ্গে আমার প্রেম করতে খুব ইচ্ছে করছে। প্লিজ করো না আমার সাথে প্রেম। আরে আপু, এইসব আপনি কি বলছেন? আপনি তো আমার বড় বোনের মতো, আমি আপনার সঙ্গে কেন প্রেম করতে যাব? আর আমি যদি প্রেম করি তাহলে আমার আম্মু আমাকে অনেক বকা দেবে আর মারও দেবে। আমি আমার আম্মুকে অনেক ভয় পাই। প্লিজ এইসব কথা আমাকে বলবেন না। ওরে আমার মাম্মাস ভয়, এতই যখন আম্মুকে ভয় পাস তাহলে কলেজে এসেছিস কেন? যেখানে প্রেম করতে পারবি না সেখানে কলেজে আসার তো কোনো প্রয়োজনই আছে বলে আমার মনে হয় না। তুই তোর আম্মুর আঁচলের নিচে বসে থাকলেই তো পারতি, কলেজে আসার তো কোনো দরকার ছিল না। আপু, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি কিছু খেতে এখানে এসেছি। আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি আসি। ওরে আমার বাবু রে, আমার বাবুটার নাকি ক্ষুধা লেগেছে। চল, তোকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। তোকে খাইয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগবে। প্লিজ তুই না করিস না, চল আমার সাথে। এই বলে নেহা নীলকে টানতে টানতে পাশে একটা চেয়ারে বসায় আর কিছু খাবার অর্ডার করে সেগুলো নিজের হাতে নীলকে খাইয়ে দিতে চাইছিল, কিন্তু নীল সেটা কোনোভাবেই তার হাতে খাবার খাবে না। এসেই নেহাকে বলে, প্লিজ আপু, আপনি আমার সঙ্গে এইরকম করবেন না। আমার আম্মু যদি জানতে পারে এসবের কথা তাহলে আমাকে অনেক মারবে। প্লিজ আপনি আমাকে যেতে দিন, আমার কাছে টাকা আছে, আমার আম্মু আমাকে টাকা দিয়ে গেছে, আমি কিছু খেয়ে নিতে পারবো। এই, ঠিক এখানে বসতে বলেছি না, চুপচাপ বসে থাক। আমি যা বলছি তাই কর। তুই আমাকে চিনিস না আমি কে? আমি নেহা। আমাকে কলেজের সব ছেলেরা খুব ভয় পায়। প্লিজ আপু, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। আপনি যদি বলেন আমাকে এখানে খেতে দিবেন না তাহলে আমি চলে যাব, আর খেতে দিলে চুপ করে খেয়ে চলে যাব। এই বলে নীল সেখান থেকে চলে যেতে নিলেই নেহা তাকে টান দিয়ে তার কোলে বসিয়ে দিল আর নীলের গালে কিস করে দিয়ে বলল, এটা আপনি কি করলেন? আমায় কিস করলেন কেন? আই লাভ ইউ হিরো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একটু অবাক হওয়ার তো কিছু নেই। এই চল, এত কথা বলছিস কেন? তুই জানিস না আমার বেশি কথা বলা পছন্দ না। তাই তোকে শেষবারের মতো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তুই হয়তো জানিস না, আমার সামনে যতক্ষণ থাকবি ততক্ষণ চুপচাপ ছোট বাচ্চার মতো থাকবি। আর নেক্সট টাইম আমার কথা না শুনলে তোরা এমন অবস্থা করবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। নীল নেহার এমন আচরণে কি করবে বুঝতে পারছিল না, তাই সে একদম কান্না করে দিয়ে বলে, প্লিজ আপু, আমাকে এখান থেকে যেতে দিন। আমার আম্মু জানতে পারলে আমাকে অনেক মার দেবে। আম্মুর হাতে মার খেতে চায় না, আমার খুব ব্যথা লাগে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক আছে বেবি, আজকে তুই কলেজে প্রথম এসেছিস তাই তোকে ছেড়ে দিলাম, কিন্তু আজকের পর থেকে কখনোই আর তোকে ছেড়ে দেব না, এটা মনে রাখিস। যাই হোক, বাসায় গিয়ে আমার শাশুড়ি মাকে সালাম দিস আর বলে দিস বাসায় উনি দেখাশোনা করলেই চলবে, আর কলেজে তো আমি আছি। এইসব আপনি কি বলছেন আপু? আমি কলেজে পড়াশোনা করতে এসেছি, আর আপনি কেন আমার দেখাশোনা করতে যাবেন? আপনিও তো একজন স্টুডেন্ট,
আর আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন, আমাকে কেয়ার কেয়ার বা দেখাশোনা করতে হবে না। এই ছেলে, তোকে একবার না বলেছি আমার মুখের উপরে কথা বলবি না? আমার মুখের উপরে কথা বলা একদম পছন্দ না। তুই কি আমার কথা শুনতে পাস নাই নাকি? নাকি শুনেও না শোনার ভান করছিস? না না আপু, আমি আপনার কথা শুনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আর কখনই আপনার মুখের ওপর কোনো কথা বলবো না। এবারের মতো দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দেবো যদি তুই আমাকে আই লাভ ইউ বলিস। নেহার এমন কথায় নীল অনেকটা ঘাবড়ে গিয়ে বলে, কি বলছেন আপনি? আমার বড় বোনের মতো আমি আপনাকে আই লাভ ইউ কেন বলবো? আই লাভ ইউ তো যারা গার্লফ্রেন্ড বলবেন তারা বলে। হ্যাঁ, আমি তোর গার্লফ্রেন্ড আর ভবিষ্যৎ বউ, তাই তুই আমাকে আই লাভ ইউ বলবি। বল আই লাভ ইউ বল। না আপু, আমি এটা পারবো না। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি কলেজেও পড়াশোনা করতে আসবো না। এই ছেলে, এত কথা বলিস কেন? তোকে আমি কি বলছি? তোরে আমি আই লাভ ইউ বলতে বলছি। তোরে আমি এত কথা বলতে বলি না, তো তাড়াতাড়ি আমার আই লাভ ইউ বল। এই কথা নীলকে ধমক দিয়ে বলে, আর যার কারণে ভয় পেয়ে যায় নীল, কান্না করে দেয়। কান্না করতে করতে নীল নেহাকে বলতে থাকে, আপু, আমি আপনার দুটো পায়ে ধরি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যখন আমার সামনে পড়বে তখন কিন্তু আমাকে আই লাভ ইউ বলতে হবে। তা না হলে কিন্তু আমি কোনোভাবেই তোকে যেতে দেবো না, কথাটা মাথায় রাখিস। নীল ছাড়া পেয়ে দৌড়ে ক্লাসরুমে চলে আসে আর ক্লাসরুমে বসে কান্না করতে থাকে। এটা দেখে ক্লাসের কিছু স্টুডেন্ট তার দিকে এগিয়ে আসে আর তাকে বলে, কি ব্যাপার নীল, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? কোনো সমস্যা নাকি? ক্যান্টিনে একটা মেয়ে আমাকে জোর করে আই লাভ ইউ বলাতে চায়। আমি বলেছি এসব বললে আমার আম্মু আমাকে অনেক মার দেবে, কিন্তু তারপরও মেয়েটা আমার কোনো কথাই শুনতে চায় না, আমাকে অনেক জোরাজোরি করে। ও বুঝতে পেরেছি, এটা নেহাপুর কাজ। আরে ভাই, সমস্ত ভার্সিটির ছেলেরা এই মেয়েটার পেছনে ঘুরঘুর করে শুধু একবার আই লাভ ইউ শোনার জন্য। আর এই মেয়েটা নিজেই তোমাকে আই লাভ ইউ বলেছে, আর তুই না বলে চলে এসেছিস। তোর তো 7 জন্মের ভাগ্য যে নেহা আপু তোর পিছনে ঘুরঘুর করছে। এইসব তোমরা কি বলছো? কলেজ পড়াশোনা করার জায়গা। এখানে আমরা সবাই পড়াশোনা করতে এসেছি, প্রেম করতে নয়। তাছাড়া আমার আম্মু যদি জানতে পারে আমি কলেজে এসে প্রেম করছি তাহলে আমার আম্মু আমাকে মার দেবে। তাই এসব করা আমার জন্য নয়। তুই যখন তোর আম্মুকে এতই ভয় পাস, তাহলে তোর আম্মুর আঁচল ধরে বসে থাকলে তাহলে কলেজে কেন এসেছিলি? তোর তো কলেজে আসা উচিত হয়নি একদম। নীল তাদের কথাই কোনো উত্তর না দিয়ে সেখানে চুপচাপ বসে রইল। তারপর টিফিনের পরের ক্লাসগুলো হয়ে কলেজের ছুটি দিয়ে দিলে আর নীল বাড়ি চলে আসলো। বাড়িতে বসে ড্রয়িং রুমে কান্না করছিল আর তখন তার আম্মু সেখানে আসে। কি ব্যাপার নীল, কি হয়েছে? তুই এখানে বসে বসে একা একা বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আসলে আম্মু, কলেজের একটা মেয়ে আমার সঙ্গে অসভ্যতামি করেছে। ওই মেয়েটা আমাকে অনেক জোরাজোরি করেছে তাকে আই লাভ ইউ বলতে, কিন্তু আমি কোনোভাবেই বলিনি। আমি কেন তাকে আই লাভ ইউ বলতে যাব? আমি তো কলেজে পড়াশোনা করতে গিয়েছি, প্রেম করতে যাইনি। আরে কলেজে এমন হয়ে থাকে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মন থেকে মুছে ফেল। আর এখন পড়তে বস, তোকে প্রচুর পড়াশোনা করতে হবে। বছর শেষে ভালো রেজাল্ট করতে হবে ক্লাসে, আর সবসময় ফার্স্ট বয় হতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবি, তোর মা তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, মায়ের পরিশ্রমের মূল্য তোকে দিতে হবে বাবা। হ্যাঁ আম্মু, আমি তো ওই মেয়েটাকে সেটাই বলেছি। আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আমাকে পড়াশোনা করে ভালো কিছু একটা করতে হবে। আমাকে দিয়ে প্রেম টেম এসব কিছু হবে না। কিন্তু ওই মেয়েটা আমার কোনো কথাই শুনতে চাইলো না। এখন বলো, আমার কোনো দোষ আছে? না বাবা, এখানে তোমার কোনো দোষ নেই। এখন তুমি কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে পড়তে বসো, আর আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু এখন তোমাকে মাইর খেতে হবে। নীল আর কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বই নিয়ে পড়তে বসলো। এটাই তার নিত্যদিনকার রুটিন। আর 5টা সাধারণ ছেলের মতো কলেজ থেকে এসে বইপত্র রেখে ঘুমোতে বা খেলাধুলো করতে যায় না। কাল একটাই কাজ, সেটা হলো সারাদিন তাকে পড়াশুনো করতে হবে। তাই সে
আর অন্য কোনো দিকে মন না দিয়ে সারাক্ষণ নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখে। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীল কলেজে যাবার জন্য তৈরি হয়ে গেল। তখন তার আম্মু তাকে বলতে লাগলো, কলেজে যাচ্ছিস ভালো কথা, ঠিক মতো পড়াশোনা করবি, কোনো মেয়ের দিকে একদম ফিরেও তাকাবি না। আর কোনো মেয়ে যদি নিজ থেকে তোকে প্রপোজ দিতে আসে, তাহলে ওই মেয়েকে সরাসরি আমার কথা বলে দিবি। বলবি যে আমি তোকে বলেছি এখন প্রেম করার সময় না, এখন পড়াশোনা করার সময়। আর যখন প্রেম করার সময় হবে তখন আমি নিজেই তোকে একটা মেয়ে পছন্দ করে দিব। ঠিক আছে আম্মু, তুমি আমাকে যা বলবে তাই করব। তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমার কথার বরখেলাপ করব না। তোমার একমাত্র ছেলে। আচ্ছা ঠিক আছে, কথাগুলো যেন সবসময় মাথায় থাকে। এরপর নীল আর কোনো কথা না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে আসতে না আসতেই নেহার অত্যাচার শুরু হয়ে গেল। নীল কলেজের গেট দিয়ে প্রবেশ করতেছিল আর নেহা তখন ক্যাম্পাসে তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। নীলকে দেখতে পেয়ে দৌড়ে নীলের সামনে দাঁড়াই আর তখন নীলের ঠোঁটে একটা কিস করে বলতে থাকে, ও মাই ডিয়ার, তুমি চলে এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? এইসব কথা আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব না। এখন আপনি আমাকে এটা বলুন যে সবার মাঝখানে ক্যাম্পাসে আপনি আমাকে কিস করেছেন কেন? আমার মন চেয়েছে তাই আমি তোমাকে কিস করেছি। আর ভালোবাসার মানুষকে ভালোবাসা দিতে গেলে আবার কারোর অনুমতি লাগে নাকি? আমার মন চেয়েছে তাই দিয়েছি। আপু, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না। আমার মা যদি এখন এই মুহূর্তে এখানে থাকতো তাহলে যে কি হতো সেটা আল্লাহই ভালো জানে। তাই আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি আমার পেছনে ছেড়ে দিন আর আমার সঙ্গে এরকম করবেন না প্লিজ। এই হাতারাম, তুই কি হিজড়া নাকি যে তোর মা সারা জীবন তোকে আঁচলের মধ্যে বেঁধে রাখবে? তুই তো একটা সম্পূর্ণ পুরুষ, প্রেম করার মতো অনুভূতিগুলো তোর মধ্যে রয়েছে, তাহলে তুই এইসব থেকে নিজেকে বঞ্চিত রাখছিস কেন? আমি একটা মেয়ে হয়ে তোর ভালোবাসার কথাটা বলছি, আর তুই ছেলে হয়ে আমাকে অ্যাভয়েড করছিস। তোর লজ্জা করে না? নীল কি বলবে ভেবে পাচ্ছিল না। নীল এক প্রকার কান্না করে দেয় আর নেহার পায়ে ধরে বলতে থাকে, আপনি আমার মায়ের পেটের বড় বোন, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, দয়া করে আপনি আমার সঙ্গে এইরকম করবেন না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমার আম্মু এসব পছন্দ করে না, আমার আম্মু প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। ওরে আমার বাবুটা, সব সময় শুধু আম্মু আম্মু করিস কেন? জীবনে কি আম্মু ছাড়া আর কিছু নেই? তুই তো একটা ছেলে, তোকে তো বিয়ে শাদী আজ না হোক কালকে করতেই হবে। শুধু এইভাবে মায়ের আঁচল ধরে বসে থাকলে কি চলবে? এবার অন্তত মায়ের আঁচল ধরা ছেড়ে দে আর বইয়ের চিন্তা কর। এই বলে নেহা সেখান থেকে চলে যায়, কারণ তার ক্লাসের সময় হয়ে গিয়েছিল। আর নেহা চলে যাওয়াতে নীল যেন হাঁপ ছেড়ে বাঁচল আর দৌড়ে নিজের ক্লাসরুমে চলে গেল। এদিকে সেদিন কলেজে যখন ছুটি হলো, নেহা তখন কলেজের বাইরে একটা লেডি বাইক নিয়ে ওয়েট করছিল নীলের জন্য। নীল কলেজের গেট দিয়ে বাইরে বের হতে যাবে, তখন নেহার শীষ দিয়ে তাকে কাছে ডাকে, এই রো, এদিকে আসো, তোমাকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। সারাটা বিকেল তোমার সঙ্গে ঘুরে পড়বো আর রাতে ডিনার করে তারপর তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। নীল যেন তার কথাগুলো শুনতে পেয়েও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে আর রিল্যাক্স হওয়ার জন্য অপেক্ষা করছে। এটা দেখে নেহা একদম রাগে গজগজ করতে লাগলো আর বাইক থেকে নেমে নীলের কাছে গিয়ে দাঁড়ালো। এই ছেলে, কি ব্যাপার? কি সমস্যা তোর? আমি সেই কখন থেকে তোকে ডাকতেছি, কিন্তু তুই আমার ডাকে কোনো কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। তোর এত বড় সাহস কে দিয়েছে তোকে? আপু, আমি বাসায় যাব, প্লিজ আপনি আমার সঙ্গে এরকম করবেন না। বাসায় আমার আম্মু আমার জন্য অপেক্ষা করছে। বাসায় যেতে দেরি হলে আম্মু আমাকে মার দেবে। এই সবসময় শুধু আম্মু আম্মু কেন? তোর জীবনে কি আম্মু ছাড়া আর কিছু নেই নাকি? আমি তো আছি তোর সামনে দাঁড়িয়ে, তোর হবু বউ। এবার আম্মু আম্মু করে ছেড়ে দে, এবার শুধু আমাকে নিয়ে চিন্তা করবি সব সময়, আর সব কাজে আমার একটা বউ আছে এটা বলবি। দেখুন আপু, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি আপনাকে নিজের মায়ের পেটের বোনের মতো মনে করি। আপনি দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না
প্লিজ আপনার কোথাও ঘুরতে যাওয়া থাকলে আপনি আপনার বন্ধুদের নিয়ে চলে যান। আমাকে ছেড়ে দিন। আমাকে আমাকে সময় মতো বাসায় যেতে হবে। আমি বাসায় যাওয়ার পর প্রতিদিন আমার মা দুপুরের খাবার খান, তাই তাকে আমি অপেক্ষা করাতে পারবো না, কোনোভাবেই না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে তোর আম্মুকে সেটা করতে হবে না, কারণ আজকের পর থেকে প্রতিদিন তুই আমার সঙ্গে দুপুরের খাবার খাবি। বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে সারাটা বিকেল আমার সঙ্গে ঘোরাঘুরি করবি, আর সন্ধ্যার পরে বাসায় যাবে। এটি তোমার প্রতিদিনের রুটিন হবে। আপু প্লিজ, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আমি তো আপনাকে বলেছি, আমি যদি সময় মতো বাসায় না যাই তাহলে আমার আম্মু আমাকে মার দেবে। এই কথাটা বলা শেষ করার আগেই সেখানে একটা রিকশা চলে আসে, আর নীল তখন রিকশায় উঠে বসে আর রিকশা চালককে রিকশা চালাতে বলে। রিকশা চালক যেই না রিকশা চালাতে যাবে তখন রিকশা চালককে নেহা বলে, হ্যাঁ রিক্সাওয়ালা, তোর তো সাহস কম না? তুই আমার সামনে থেকে আমার শিকার চিনিয়ে নিয়ে যাচ্ছিস? তোর এত বড় সাহস কে দিয়েছি? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? আমি কি করব ম্যাডাম, আপনি নিজেই আমারে বললেন আজকে সারাদিন একটা টাকাও কামাই করতে পারি নাই, আর এখন যেহেতু এই ছেলেটা আমার রিকশায় যেতে বললো তখন আমি ওরে আমার রিকশায় তুললাম। এখানে আমার কি দোষ? আমাদের তো নিজের পেট চালাতে হবে, তাই না? এই নে, এখানে 2000 টাকা আছে। এটা দিয়ে তোর আর তোর ফ্যামিলির 4 দিনের খরচ চলে যাবে। এখন তুই আমার পাখিটাকে তোর রিক্সা থেকে নামিয়ে দে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, যেখানে সারাদিন কাজ করে আমি 20 টাকা কামাতে পারলাম না, আর সেখানে আপনি আমাকে পুরো 2000 টাকা দিলেন। আল্লাহ আপনার মঙ্গল করুক আর আপনার ভালোবাসা সফল হোক। এই ছেলে, আপনি আমার রিক্সা থেকে নামেন। আপা আপনারে যেখানে নিয়ে যেতে চাই আপনি আপার সঙ্গে যান। আরে মামা, এইটা আপনি কি করলেন? আর একটা কথা মনে রাখবেন, কাস্টমার লক্ষ্মী। আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসেন প্লিজ। আমি আপনারা কি বলছি আপনি কানে শুনতে পান নাই? নাকি আপনি কি নিজে নিজে আমার রিক্সা থেকে নামবেন, নাকি আপনার জোর করে রিক্সা থেকে নামাবো? কোনটা আপনার জন্য ভালো হবে বলেন, আমি সেটাই করব। মামা, আপনারা কিচ্ছু করতে হবে না, যা করার আমি করতেছি। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন। এই কথা বলে নেহা তখন নীলের হাত ধরে টান দিয়ে রিক্সা থেকে নামায়। মাঝ রাস্তায় নীলের ঠোঁটে ঠাস করে একটা চুমু বসিয়ে দেয়। আরে আপু, আপনি এটা কি করলেন? আপনার তো দেখছি লজ্জা শরমের বালাইটুকু পর্যন্ত নেই। আপনি রাস্তার মাঝখানে আমাকে কিছু করলেন, আর কেনই বা আপনি আমার সঙ্গে এরকমটা করছেন? আপনার সঙ্গে আমার কোন জন্মের শত্রুতা ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরে আমি ভালোবাসি, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। এখন কথা না বাড়িয়ে আমার বাইকে ওঠ, সারাটা বিকেল আমার সঙ্গে ঘোরাঘুরি করবি, তারপর রাতে খাবার দাবার খাওয়ার পরে তোকে আমি তোর বাসায় নামিয়ে দেবো। নীল আর কোনো উপায় না পেয়ে নেহার সঙ্গে ঘুরতে যেতে রাজি হয়। সেদিন যখন সন্ধ্যার পর নীল বাসায় ফিরল তখন তার আম্মু রাগে একদম ফায়ার হয়েছিল। এই, তোর এত বড় সাহস! তুই সারাটা বিকেল কোথায় ছিলি? এখন রাত করে বাসায় ফিরছিস কেন? নীল তখন তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম্মুকে খুলে বলে, কিন্তু তার আম্মু উল্টো তাকে মারধর করে আর বলে, তোরা আমি কয়বার কইছি এসব প্রেম টেম থেকে নিজেরা দূরে রাখবি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। একদম নিজের বাপের চরিত্রটারে বাঁচায় রাখছস। কেন যে আমি তোরে নিয়ে বাঁচতে গেছিলাম সেটাই জানি না। কেন আমি নিজের কপালে নিজে কুড়াল মারলাম। সুখ আমার কপালে নেই, তাই তো আমি সুখ পাবো কি করে? আম্মু প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি যেতে চাই নাই, ওই মেয়েটা আমাকে জোর করে নিয়ে গেছে। প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না। আমি এখন আর তোর চেহারাটাও দেখতে চাই না, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। নীল তখন তার আম্মুর কথা আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে তার মা খুব রেগে গেছে। এখন সে যদি তার মাকে কিছু বলে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে, ভালো কিছু হবে না। তাই এই মুহূর্তে কোনো কথা না বলাটাই শ্রেয়। সে নিজের রুমে গিয়ে বসে বসে পড়াশুনো করতে থাকে। এভাবেই দেখতে দেখতে প্রায় 12টার মতন বেজে গেল। তখন পড়াশুনো শেষ করে টেবিল থেকে উঠে তার আম্মুর রুমে গেল নীল, কারণ সে খুব ভালো করেই জানে তার আম্মু এখনো না খেয়ে বসে আছে।
ক্ষুধা পেয়েছে তোর, তুই আমাকে বলছিস কেন? রান্নাঘরে খাবার রাখা আছে, তোর ইচ্ছে থাকলে ওখান থেকে খেতে পারিস। আমার সঙ্গে তুই কোনো কথা বলবি না। আম্মু, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? এখানে আমার কি দোষ? আমি তো তোমাকে বললাম ওই মেয়েটা জোর করে আমাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল। তাও তুমি আমার সঙ্গে এইভাবে রাগারাগি কেন করছো বলো? তুমি ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার? আমি কি কখনো তোমার কথা অমান্য করেছি? কে বলেছে এই পৃথিবীতে তোর আমি ছাড়া কেউ নেই? ওই মেয়েটা তো আছে তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, খেতে যাওয়ার জন্য। ওই মেয়েটা থাকলে তোর আর কি চাই? তুই তো ওই মেয়েটার সঙ্গে দিব্যি খেয়ে চলে আছিস। আমার কথা তো একবারও চিন্তা করিসনি। তুই তো জানিস তোর মা খাবার না খেয়ে তোর জন্য অপেক্ষা করবে, কখন তুই বাসায় আসবি আর তোর সঙ্গে একসাথে খাবার খাবি। তারপরও তুই এটা করতে পারলি বল? আমাকে কষ্ট না দিলে কি তোর ভালো লাগে না? আম্মু, তুমি কি কখনো এমন দেখেছো যে আমি তোমাকে রেখে কোথা থেকে খেয়ে চলে এসেছি? কখনো তো এমনটা হয়নি। আজকে যেটা হয়েছে সেটা নির্ধারিত একটা অ্যাক্সিডেন্টের বেশি কিছুই নয়। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কেউ আমাকে চোরাচুরি করলো আর কখনো আমি কারোর সঙ্গে কোথাও যাব না। এই যে তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। নীলের আম্মু আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের ছেলেকে নিয়ে খাবার খেতে চলে গেলেন। তারপর দুজনে একসঙ্গে খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। ভালোবাসা একদম বিশ্বাস করে না, তার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। চলুন আজ থেকে 18 বছর আগের কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নীলের আব্বু আম্মু ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু নীলের দাদু তা কখনোই মেনে নেননি। তিনি নীলের আব্বুকে সম্ভ্রান্ত পরিবারের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু নীলের আব্বু আম্মুর সেই কলেজ লাইফ থেকেই প্রেম ভালোবাসা ছিল। তারা দুজন অন্য কাউকে বিয়ে করতে একদমই মানসিকভাবে প্রস্তুত ছিল না। তাই নীলের আব্বু নীলের আম্মুকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে, তারপর বাড়িতে নিয়ে আসে। আম্মু, আমি ওরে খুব ভালোবাসি, তাই ওরে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। তোমরা প্লিজ ওরে মেনে নাও। অসম্ভব, কখনোই না, প্রশ্নই ওঠে না। গরিব কাঙ্গালের একটা মেয়েকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তোর যদি এই মেয়েটার সঙ্গে সংসার করার এত ইচ্ছা থাকে, তাহলে তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যা অন্যত্রে। এই মেয়েটার সঙ্গে সংসার কর, কিন্তু কোনোভাবে এই বাড়িতে থেকে তোর এই মেয়েটার সঙ্গে সংসার করা হবে না। নীলের আব্বু, তুমি এরকম কেন বলছো? আমরা দুজন দুজনাকে ভালোবাসি, তাছাড়া তো শুধু এইটুকুই নয়, আমরা দুজন দুজনাকে ভালোবাসি আর বিশ্বাস করি বলে রুম ডেট পর্যন্ত পড়েছি। এখন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছি। আমাকে অমনটা করতে হবে না। আমি চাই না আমার কারণে আপনি আপনার বাবা মায়ের মনে কষ্ট দেন। আপনি আপনার বাবা মাকে নিয়ে থাকেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। জীবনে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবো না ভালোবাসার দাবি নিয়ে। তা নয়, কোনোদিনও নয়। এই মেয়েটা একদম ঠিক কথাই বলেছে। এই মেয়েটা তোকে ছেড়ে চলে যাক। আমি আমার পছন্দ করা মেয়েটার সঙ্গে তোকে বিয়ে দেব, যার সঙ্গে তুই খুব ভালো থাকবি। আমি সেই ভালো থাকা চাই না যে ভালো থাকায় আমার ভালোবাসা আমার সঙ্গে থাকবে না। প্লিজ আম্মু, আব্বু, তুমি আমার সঙ্গে এমনটা করো না। ওরে আমার কাছে থাকতে দাও। আমরা দুজনে খুব ভালো থাকবো। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ এত কিছু চাই না। আমার বাবার যা আছে আলহামদুলিল্লাহ, এইগুলো দিয়ে আমার বাকিটা জীবন কেটে যাবে। সব সময় এত বেশি বুঝিস না। তোর মা আমি কখনোই তোর খারাপ চাইবো না। আমি চাই না এই মেয়েটার জন্য তুই তোর ভবিষ্যৎ নষ্ট করিস। তুই খুব ভালো করে জানিস আমি একটা মেয়েকে পছন্দ করে রেখেছি, যার সঙ্গে তোর বিয়ে হলে উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তুমি এটা নিয়ে আর কথা বাড়িও না। তোমার আব্বু আম্মু যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আমি তো গরিব অসহায় একটা মেয়ে, আমাকে বিয়ে করলে তুমি কিছুই পাবে না। তার চাইতে বরং এটাই ভালো হবে যে তুমি তোমার আব্বুর পছন্দ করা মেয়েকে বিয়ে করে নাও। তাহলে আর কিছু না পেলেও বিশাল সম্পত্তি পাবে, যেটা দিয়ে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি অনেক দূরেই চলে যাচ্ছি। আমার আর আমার সন্তানের ছোঁয়া কোনোদিনও পার হাতে দিব না তোমাকে। হোগো, তুমি দয়া করে আমার সঙ্গে এরকমটা করো না। তোমার পেটে আমার সন্তান, আমি চাই না আমার সন্তান পরিচয়হীনভাবে বেঁচে থাকুক। আমি আমার সন্তানকে পরিচয় দিতে চাই। ভুল করে যদি থাকি তাহলে সেটা আমি করেছি, তার মাসুল কেন আমার সন্তানকে দেবে? তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না।
আমি আপনার দুপা ধরছি, আপনি আমার সঙ্গে এমনটা করবেন না। আমার সন্তানকে পৃথিবীতে পরিচয়হীন করবেন না। এটা কোনো সন্তানের জন্যই মেনে নেওয়া সুখের নয়। আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। আমি কোনোভাবে এই মেয়েটার সঙ্গে তোকে সংসার করতে দেব না। আমি শুধু এইটুকুই জানি, এই মেয়ে তুমি না এক্ষুনি বললে তুমি আর এখানে থাকবে না, আমার ছেলেকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে। তাহলে এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি এখান থেকে চলে যাও। আর যদি তুমি আমার ছেলেকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে সারা জীবন কখনোই আমার ছেলের সামনে এসে দাঁড়াবে না। এটাই তোমার ভালোবাসার পরীক্ষা। যাও এখান থেকে। তখন নীলের আম্মু সেখানে আরেক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বের হয়ে চলে আসেন। তারপর নীলের আব্বু নীলের আম্মুর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই তাদেরকে আর খুঁজে পাননি। নীলের আম্মু সেদিন ওখান থেকে বের হয়ে সোজা হোস্টেলে ফিরে আসে আর সেখান থেকেই নিজের নতুন জীবন শুরু করে। হোস্টেলে ফিরে আসার পরের দিন সকালবেলা তিনি হোস্টেল থেকে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে পড়েন অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। এরপর নীলের আব্বু নীলের আম্মুকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তিনি আর তাকে খুঁজে পান না। এদিকে নীলের আম্মু ঢাকায় চলে আসেন, আর তিনি তখন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর ছোট একটা চাকরি নেন। চাকরি করার অবস্থাতেই তিনি নীলকে জন্ম দেন। তারপর শুরু হয় মা ছেলের সংগ্রামী জীবন। অনেক কষ্ট করে নীলকে এ পর্যন্ত পড়ালেখা করিয়েছেন তিনি কোনোদিনই নীলকে কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব বা খুব বেশি মেলামেশা করতে দেননি। তার কারণ শুধু একটাই, নীলের বাবা যেটা করেছে নীল যেন সেই ভুলটা করার সাহস না পায়। কিন্তু কপালে যেটা আছে সেটা তো হবেই, তাই না? চলুন ভিউয়ার্স, আমরা অতীতে না পড়ে থেকে বর্তমানে চলে আসি। আর শুধুমাত্র সেই কারণেই নীলের আম্মু প্রেম ভালোবাসাকে একদম সহ্য করতে পারে না। তিনি শুনলেন ওনার ছেলেকে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই তিনি সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারল না। নীল তখন তার আম্মুকে অনেক রিকোয়েস্ট করে রান্নাঘরে নিয়ে যেতে। এরপর দুইজনে একসাথে বসে খাবার খেয়ে নেয়। এভাবেই চলতে থাকে দিনকাল। নেহা নীলকে বিরক্ত করত, এটা তো তার প্রতিদিনকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সে যদি নীলকে বিরক্ত না করত তাহলে যেন তার পেটের ভাত হজম হতো না। যেভাবেই হোক নীলকে তার বিরক্ত করারই ছিল। সেটা একসময় আস্তে আস্তে এত পরিমাণে বেড়ে গেল, যার ফলে আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন এখন বর্তমানে কি হচ্ছে সেটাই আমরা জেনে নিই। এই ঘটনার পরের দিন থেকে নীলের আম্মু তাকে আর কলেজে আসতে দিত না। নীল তার আম্মুকে অনেকবার বুঝিয়ে বলেছে যেন তিনি নীলের পড়াশোনাটা বন্ধ না করেন, কিন্তু তিনি কারোর কথা শুনেন না। প্লিজ আম্মু, তুমি আমার সঙ্গে এমনটা করো না। আমার পড়াশোনাটা বন্ধ করে দিও না। আমি পড়াশোনা ছাড়া কী নিয়ে বাঁচবো বলো? পড়াশোনাটা ছেড়ে দিলে তো আমার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। তুমি কি চাও আমার সঙ্গে এরকমটাই হোক? আমি কখনোই চাইনি তোমার সঙ্গে এমনটা হোক। আমি সবসময় চেয়েছি তুমি ভালো কিছু করো এবং তোমার সঙ্গে ভালো কিছু হোক। কিন্তু তুই তো নিজের এই কপালে শনি ডেকে এনেছিস। তোকে আমি কতবার বলেছিলাম প্রেম ভালোবাসার মতো জিনিসগুলো থেকে সবসময় দূরে দূরে থাকতে। কখনোই তো ভালোবাসার মতো জিনিসগুলোকে নিজের ইনভলভ করবি না, সেটা তো তোর জন্য খারাপ হবে। কিন্তু তুই কি আমার কথা শুনেছিস, নাকি আমার কথা নিজের কানে নিয়েছিস? আম্মু, আমি কোনোভাবেই বুঝতে পারছি না তুমি এইসব বিষয়গুলোর জন্য কেন আমাকে দোষারোপ করছো। আমি কি নিজের ইচ্ছেতে এগুলো করছি? ওই মেয়েটাই তো জোর করে আমাকে দিয়ে এগুলো করে নিয়েছে। আমি তো আর ইচ্ছে করে এগুলো করিনি। তারপরও তুমি কেন আমাকে রাগ দেখাচ্ছ? দয়া করে আমার সঙ্গে আর এমন করো না। অতপর নীল আরও অনেক কথা বলে, কিন্তু তার আম্মু কোনোভাবেই রাজি হয় না তাকে কলেজে যেতে দিতে। তাই সে হাল ছেড়ে দিয়ে নিজের রুমে বসে বসে কান্না করতে থাকে। কেন তার সঙ্গেই এরকমটা হলো? তার সঙ্গে তো একটু ভালো কিছু হতে পারত। তার তো পড়াশোনাটা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এই মেয়েটা কেন তার জীবনে এলো? আর কেনই বা তার জীবনটা কীরকম এলোমেলো করে দিল? অপরদিকে নেহা
কলেজে এসে নীলকে কোথাও খুঁজে না পেয়ে একদম পাগলের মতন হয়ে গেল। তার চোখের সামনে যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল নীলের ব্যাপারে। নীলের ব্যাপারে কারো কাছেই কোনো আপডেট না পেয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল নেহা। স্যার, নীল কোথায়? নীল এখনো কলেজে আসেনি। সেটা আমি কি করে বলবো? আমি কি নীলের গার্ডিয়ান নাকি? তার বাড়ির সিকিউরিটি গার্ড আর না তোমার টাকা দিয়ে কেনা চাকর যে আমি নীলের খবর রেখেছি? আমি এই কলেজের প্রিন্সিপাল, আমাকে প্রশ্ন করার সাহস হয় কি করে তোমার? আমি সরি স্যার, আপনাকে এইভাবে প্রশ্নটা করা উচিত হয়নি। কিন্তু স্যার, নীল আজ কলেজে আসেনি। সারা ক্যাম্পাস আমি তাকে খুঁজেছি, কলেজের আনাচে কানাচে আছে কিনা সব জায়গাতেই খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। নীল কেন কলেজে আসেনি সেটা কি আপনি আমাকে বলতে পারবেন? নীল কেন কলেজে আসেনি সেটা তো আমার চাইতে তোমার ভালো জানার কথা, কারণ তুমি তো গতকাল নিজেই নীলের আম্মুর কাছে নীলের নামে উল্টোপাল্টা বিচার দিয়ে এসেছো। তারপর এখন আবার আমার কাছে এসে ব্যাপারে জিজ্ঞাসা করছো। তার মানে স্যার, আপনি কি মিন করতে চাইছেন নীলের আম্মু নীলকে বাড়িতে আটকে রেখেছে? সেটা জানানো আমার কর্তব্য নয়। সে একজন স্টুডেন্ট, কলেজে পড়াশুনো করে। তার যদি মন চায় সে কলেজে আসবে, পড়াশুনো করবে, আর যদি মন না চায় করবে না। এর বেশি কোনো বিষয়ে জানার আগ্রহ আমার নেই। তুমি এখন আসতে পারো, আর এই ব্যাপারে তুমি আমাকে কোনো প্রশ্ন কখনোই করবে না। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে আসে এবং তার বাইক নিয়ে সোজা কলেজ থেকে নীলের বাড়িতে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতে কিছুক্ষণ পরই নীলের আম্মু এসে দরজা খুলে দেয় এবং নেহাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলেন, কি ব্যাপার নেহা, কি হয়েছে সকালবেলা? তুমি এখানে কেন? আবার কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো বাইরে হয়নি, কিন্তু এখানে হয়তো হতে পারে। নীল কোথায়? নীল আজকে কলেজে যায়নি কেন? এটা জেনে তুমি কি করবে? এটা তো তোমার জানার কথা নয়, কারণ নীল তো কলেজে গেলে তোমাকে বিরক্ত করে। আর গতকাল তোমার সঙ্গে যেটা করেছে, এরপর তো তোমার নীলের খবর রাখার কথাই না। তাহলে তুমি কেন নীলের খোঁজ করছো? আন্টি, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আগে আপনি বলুন। নীল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আগে নীলের সাথে দেখা করতে চাই, ঠিক আছে? তারপরে আমি আপনাকে সবকিছু খুলে বলবো। আমি তোমাকে নীলের সঙ্গে দেখা করতে দিতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ছেড়ে চলে যাও, আর এটাই ভালো হবে যদি তুমি কোনোদিনও আর নীলের সঙ্গে দেখা করতে না আসো, কারণ আমি চাই না নীল তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখুক। আর সবচাইতে বড় কথা হলো, তুমি কোটিপতি বাবার একমাত্র আদরের দুলালি, আর নীল সাধারণ গরিব মায়ের সন্তান। তার মায়ের এত টাকা পয়সা নেই যে তোমাকে তাদের বাড়ির বউ করে আনতে পারবে। আর সবচাইতে বড় কথা হলো, তুমি নীলের চাইতে সিনিয়র, আর তার চাইতে বয়স হচ্ছে সিনিয়র একটা মেয়েকে আমি কখনোই তার জন্য চুজ করব না। আন্টি প্লিজ, আপনি নীলের সঙ্গে আমাকে দেখা করতে দিন। নীলের সঙ্গে দেখা করাটা আমার খুবই জরুরি। আমি নীলকে ছাড়া থাকতে পারছি না, তাকে আমি খুব ভালোবাসি। প্লিজ আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না, আমাকে একটাবার নীলের সাথে দেখা করতে দিন। আমি তো তোমাকে বললাম আমি নীলের সঙ্গে কোনোভাবেই দেখা করতে দিব না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না তুমি নীলের সঙ্গে কোনো কথা বলো। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। নীলকে আমার নিজেকেই খুঁজে নিতে হবে। এই নীল, কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ নীল, তুমি আমার ডাকে সাড়া দাও। কত বড় অসভ্য আর নির্লজ্জ একটা মেয়ে, আমি সেটাই বুঝতে পারছি না। আমি আমার ছেলেকে তোমার সঙ্গে দেখা করতে দিতে চাচ্ছি না, আর তুমি কিনা একটা মেয়ে হয়ে আমার ছেলের সঙ্গে দেখা করতে চাইছো। আমার ছেলের চাইতে বয়সে বড় হয়েও তুমি আমার ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বলে দাবি করছো। তোমার লজ্জা করছে না? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু হবে। আমার সঙ্গে যা ইচ্ছে তাই হোক, কিন্তু তারপরেও আমি এই বাড়ি ছেড়ে কোনোভাবেই বের হয়ে যাব না। এই বাড়িতে আমার ভালোবাসার মানুষ আছে। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করে তারপরেই বাইরে যাব। তাতে আপনি আমাকে যাই বলুন আর না কেন, আর যত অপমানই করুক না কেন, কোনো অপমানই আমার গায়ে লাগবে না, কারণ ভালোবাসার কাছে আমার সবকিছুই অন্ধ। এই কথা বলে নেহা সারা বাড়িতে নীলকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। তখন শেষের ঘরটা এসে থেমে যায়। ওই ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নেহার মনে সন্দেহ জাগে, এই রুমে নীলকে লুকিয়ে রেখেছে তার আম্মু। তাই সে নীলের আম্মুকে বলে, আন্টি
এই রুমের দরজাটা খুলে দিন। আমি শিওর এই রুমের মধ্যেই আপনি নীলকে লুকিয়ে রেখেছেন। আপনি প্লিজ আমার নীলের সঙ্গে দেখা করতে দিন। তুমি আজ কেন আমার ছেলের সঙ্গে দেখা করতে চাইছো? গতকাল তো তুমি আমার ছেলের নামে যা ইচ্ছে তাই বলে গেছো। আমার ছেলে খারাপ, আমার ছেলে হ্যান ত্যান। তবে আজ কেন আবার এই খারাপ ছেলেটাকে খুঁজতে এসেছো? কারণ আমি তাকে ভালোবাসি। আমি তাকে অনেকবার আমার ভালোবাসার কথা বুঝাইতে চেয়েছি, কিন্তু সে বুঝেই ওঠেনি। সে আমাকে অ্যাভয়েড করে চলেছে। তাই আমি নিজেই তার সঙ্গে সবকিছু করেছি, যাতে সে বাধ্য হয় আমাকে ভালোবাসতে আর নিজের জীবন সঙ্গী বানাতে। এ কথা বলে নীলের আম্মু নেহাকে জোর করে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়ির দরজা বন্ধ করে দেয়। নেহা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করে আর চিৎকার চেঁচামেচি করে, কিন্তু নীলের আম্মু সেসব নিজের কানে তুলে না। তিনি নিজের মতো করেই থাকতে শুরু করেন। অনেকক্ষণ কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করে নেহা নিজেদের বাড়িতে চলে যায়। নেহার এমন কান্না ভেজা চোখ দেখে তার আব্বু তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার নেহা, তোমার চোখ এরকম ভেজা ভেজা কেন? তুমি মনে হয় অনেক কান্নাকাটি করেছো। কি হয়েছে তোমার? আব্বু, নীলকে আমি ভালোবাসি। নীলকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। পৃথিবীর বিনিময়ে হলেও আমার তাকে লাগবে। প্লিজ আব্বু, নীলকে আমার করে দাও। আমি বুঝতে পারছি না নেহা, তোমার কি হয়েছে? তুমি কেন বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করতে চাইছো? নীল এখনো ছোট বাচ্চা। একজন মেয়ে হিসেবে তোমার বিয়ের বয়স হলে, নীলের কিন্তু এখনো বিয়ে করার মতো বয়স হয়নি, আর মন মানসিকতা কোনোটাই তৈরি না। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার জন্য কি দেশে ছেলের অভাব পড়েছে নাকি? নীলের চাইতে অনেক ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব। আমি বুঝতে পারছি না তোমরা কেন আমার সঙ্গে এরকমটা করছো। আমি নীলের চাইতে ভালো কাউকে বাঁচতে পারবো না। আমার নীলকেই লাগবে, কারণ আমি নীলকে ভালোবাসি। কি এমন আছে ছেলেটার মধ্যে যেটা পৃথিবীর সমস্ত ছেলেদের এনে দিলেও তুমি পাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আর এটা তো সামান্য একটা ছেলে। ওই ছেলের বাড়ির ঠিকানা দাও, আর তোমার আম্মু আজকে যাবে ওই ছেলের সঙ্গে কথা বলতে। নেহা তখন তার বাবা মাকে নিজের বাড়ির ঠিকানা দেয়। আর সেদিন বিকেলবেলা নেহার আব্বু আম্মু নীলদের বাড়িতে চলে আসে, কিন্তু দরজা খুলে ভিতরে প্রবেশ করেই তো নেহার আব্বু, কি ব্যাপার ভাবি, আপনি এখানে? এই প্রশ্নটা তো আমার করার ছিল। আপনারা দুজন এখানে কি করছেন? আর আমার বাড়ির ঠিকানাই বা পেলেন কোথায়? আমি তো আপনাদের ছেড়ে অনেক দূরে চলে এসেছিলাম, যেখানে আপনাদের কোনো ছায়া আমার আর আমার ছেলের উপরে না পড়ে। তাহলে আপনারা এখানে এসেছেন কেন? আসলে পৃথিবীটা তো গোল। আমরা না চাইলেও আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আর আমাদের ভাগ্য হয়তো এটাই লেখা ছিল। কারণ কি জানেন, আপনার ছেলেকে আমার মেয়েটা ভালোবাসে। নেহা, সে আমাদের একমাত্র আদরের রাজকন্যা। তাহলে তো বলাই চলে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমি আপনাদের মেয়েকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে খুব ভালো একটা কাজ করেছি, কারণ আপনাদের বাড়ির মেয়েকে আর যাই হোক কখনো আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। প্লিজ ভাবি, এভাবে বলবেন না। দোষ যদি করে থাকে সেটা আমার শাশুড়ি করেছে, কিন্তু তার শাস্তি আপনি আমার মেয়েকে দিতে পারেন না। আমার মেয়েটা আপনার ছেলেকে ভালোবাসে। আমি যদি জানতাম দীর আপনার ছেলে, তাহলে আমি আরো আগেই আপনার সঙ্গে কথা বলতে আসতাম। দুর্ভাগ্যবশত এসেও কোনো লাভ হতো না, কারণ আমি পৃথিবী উল্টে গেলেও আপনার মতো লোকদের সঙ্গে কোনো আত্মীয়তা করতে চায় না। আমার ছেলে তার বৃত্তি পরিচয় পেতে পারেনি। এত টাকা এত কিছু থাকার পরেও তাকে কোনো কিছু ছাড়াই বড় হতে হয়েছে। এখানে তো আমি কোনোভাবেই আমার ছেলেকে আমি ফিরিয়ে দিতাম না। ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আর কষ্ট পেতেও চাই না। আমার ছেলে বড় হবে, পড়াশুনো করবে, তারপর চাকরি বাকরি করবে, আর মা ছেলে মিলে খুব ভালোভাবে চলে যেতে পারবো। আর বিয়ের প্রসঙ্গ যদি আসে, তাহলে আমি বলবো আমি আমার ছেলেকে গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করাবো, যাতে আমার ছেলেটা আর কিছু না হলেও শ্বশুর বাড়িতে অন্তত তার প্রাপ্য সম্মানটুকু পায়। প্লিজ ভাবি, আপনি আমার মা আর ভাইয়ের করা ভুলের শাস্তিটা আমার মেয়েকে দেবেন না। আমার মেয়েটা আপনার ছেলেকে খুব ভালোবাসে। তাছাড়া আমরা জানতাম না যে নীল আপনার ছেলে। কিন্তু ভাবি, বিশ্বাস করেন, আপনার ছেলেকেই হারালে আবার মেয়েটা বেঁচে থাকবেই না। প্লিজ আমাদেরকে সন্তান হারা করবেন না। একজন মায়ের কাছে এটা আমার আকুল আবেদন। সেদিন কোথায় ছিল আপনাদের এসব আবেদন, যেদিন আমার সন্তানটাকে পিতৃ পরিচয়হীন করে আপনাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? সেদিন তো কেউ আমার পাশে এসে দাঁড়ালো না। কেউ একটা বার বলেনি একটা সন্তানের পিতৃ পরিচয় কতটা প্রয়োজন। তাহলে আজ কেন আপনারা আপনাদের সন্তানের জন্য আমার কাছে এসেছেন? আজ তো আমি আপনাদের কোনো কথাই শুনবো না।
আপনারা আমার বাড়ির গেস্ট হয়ে এসেছেন, ভালো কথা। নাস্তা পানি খান, তারপর এখান থেকে চলে যান। এই কথা বলে নীলের আব্বু এই কথা বলে নীলের আম্মু তাদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেলেন। আর নেহার আব্বু আম্মুকে বাধ্য হয়ে সেখানে থেকে চলে আসতে হলো। নেহার আব্বু নীলদের বাড়ি থেকে বের হয়ে সোজা নীলের আব্বুর সঙ্গে দেখা করতে চলে গেলেন। সেখানে গিয়ে নীলের আব্বুকে সমস্ত ঘটনা খুলে বলেন। সব কিছু শুনে নীলের আব্বু বলে, আমি কি করব সেটা তুমি আমাকে বলো, কি করার আছে? এখানে আমার ভাবি 16টা বছর স্ত্রী সংসার ছাড়া থেকেছে। আমার কি কষ্ট হয় না? আমার কি একবারও মনে চায়নি আমার সন্তানকে কোলে নিতে, এক রাত তাদের পাশে ঘুমাতে? আমার মায়ের রাগ আর তাদের কাছে আমাকে হার মানতে হয়েছে, আমার ভালোবাসাকে বলিদান দিতে হয়েছে। এখন যদি আমার ছেলে তার মায়ের কথা শুনে, তাহলে তো আমি তাকে কিছু বলতে পারবো না, কারণ এটা তো প্রকৃতির নিয়ম। আমি আমার মায়ের কথা মতো চলছি, এখন আমার ছেলে তার মায়ের কথা মতো চলছে। প্লিজ ভাইজান, এখন যা করার আপনাকেই করতে হবে। আপনি ছাড়া এখানে আর কিছুই করার মতো কেউ নেই। আপনার ভাগ্নিটা কাউকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা কি আপনি নিজের চোখের সামনে হতে দিতে পারবেন? আমিও আমার ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে অনেক কষ্ট করেছি, কিন্তু কেউ সেটা বুঝেনি। যাই হোক, আমি যাব নীলের আম্মুর সঙ্গে দেখা করতে, কিন্তু তারা যদি আমার প্রস্তাব মেনে না নেয়, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। প্লিজ ভাইজান, আপনি একবার তাদের সঙ্গে কথা বলেন, আমি আশা করি তারা আপনার কথা শুনবে। নীলের আব্বু নেহার আব্বুর প্রস্তাব মেনে নেয় এবং নীল আর তার মায়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নেয়। পরের দিন সকাল 10টায় নেহার আব্বুর দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেন। পরপর এসে নীলের আম্মু দরজা খুলে দেয়। তিনি নীলের আব্বুকে দেখে খুব একটা অবাক হননি, কারণ তিনি এটা আগে থেকেই জানতেন এবং তিনি নীলের আব্বুকে অবাক করে দিয়ে প্রশ্ন করেন, এখন কি আপনিও ওদের হয়ে ওকালতি করতে এসেছেন? আমরা কি ভেতরে এসে বসে কথা বলতে পারি? ভেতরে এসে বসবেন কোথায়? তো বসার মতো তো জায়গাটুকুও নেই। আমরা তো খুবই গরিব, যেখানে আমাদের মা ছেলের খেয়ে পড়ে কোনো রকম দিন যায়। তাই তো আপনাদেরকে, আপনার ভাগ্নিকে আমাদের বাড়ির বউ বানাতে চাইনি, আর এখন দেখছি আপনি নিজে ওকালতি করতে এসেছেন। প্লিজ, তোমার যা বলার বলো, আজ আমি তোমার সব কথা শুনবো। তবে ভেতরে আসতে দাও, তারপর বসে তোমার সঙ্গে কথা বলি। তখন সেখানে নীল এসে উপস্থিত হয় আর তার আম্মুকে বলে, কি ব্যাপার আম্মু, পুরুষ মানুষের কথা শোনা যাচ্ছে? আমাদের বাসায় পুরুষ মানুষ আসলো কোথা থেকে? তুমি কার সঙ্গে কথা বলছো? ওটাই বুঝি আমার ছেলে? হ্যাঁ মিস্টার মির্জাফর চৌধুরী, আমি আপনার ছেলে নীল। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমি তো কখনোই আপনাকে আমার বাবার পরিচয় দেইনি, আর ভবিষ্যতে দেবে বলে চিন্তা ভাবনা করছি না। এখানে কেন এসেছেন আপনি? আমি জানি তোমরা দুজনেই আমার উপর অনেক রেগে আছো, আর তোমাদের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু প্লিজ তোমরা আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। আমি তোমাদের কিছু বলতে এসেছি। আপনি আমাদেরকে কি বলতে এসেছেন সেটা আমরা মা ছেলে খুব ভালো করেই জানি। আপনি নেহাপুর হয়ে ওকালতি করতে এসেছেন, তাই তো? কিন্তু বিশ্বাস করেন, যদিও আমি মনে মনে ভেবেছিলাম আম্মুকে মানিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসব, কিন্তু যখন থেকে শুনলাম সে আপনার ভাগ্নে, তখন থেকে বিশ্বাস বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি কোনোদিনও নেহাপুকে আমাদের বাড়িতে নিয়ে আসব না। এখন যেতে পারেন। নিজের ছেলের মুখ থেকে তো শুনে নিয়েছো, এখন আর কেন এখানে বসে আছো? চলে যাও প্লিজ। আমি চাই না আমার ছেলে তোমার সঙ্গে আরো খারাপ আচরণ করুক। আমি অপরাধ করেছি, তোমরা আমাকে কথা শোনাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি এখান থেকে ফিরে যেতে আসিনি। আমার যদি এখান থেকে যেতে হয়, তাহলে আমি তোমাদের দুজনকে দিয়েই তারপরে যাব, একা যাব না। তোমরা আমাকে ছেড়ে চলে আসার পর আমি পাগলের মতো তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের খোঁজ পাইনি। ভাগ্যে ফিরে আজ আমি তোমাদের খোঁজ পেয়েছি। এখন আর আমি তোমাদেরকে ছেড়ে যাব না। শোনেন মিস্টার চৌধুরী, আপনাদের তো টাকা পয়সা, অর্থ সম্পদ, আভিজাত্য কোনো কিছুরই অভাব নেই। আমাদের তো কোনো কিছুই নেই, আমরা তো আমাদের মতোই আছি। আপনাদের কোনো বিরক্ত করিনি, তাহলে আপনি কেন এখানে এসেছেন? আমরা মা ছেলে ভালো আছি, আমাদের আর কাউকে প্রয়োজন নেই। আপনি এখান থেকে চলে যেতে পারেন।
তা না হলে কিন্তু বাধ্য হব আপনাকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে। আমি জানি আমি কত বড় অপরাধ করেছি, কিন্তু শোনো, কোনো সন্তান যদি 1000টা অপরাধ করে তাহলে বাবা মা ক্ষমা করে দেয়। অপরাধ করেছি, সেটাও তুমি আমাকে ক্ষমা করতে পারছো না, যারে এক আকাশ পরিমাণ অভিমান জমে আছে। তোমার কেন? তোমার সব কিছু থাকতেও কোনো কিছু ছিল না। খার জন্য দায়ী ছিলেন আমার মা। জানো, তোমরা চলে যাওয়ার পর আমি পাগলের মতো তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের খুঁজে পাইনি। তোমরা চলে যাওয়ার ঠিক 2 বছর পর আবার বাবা মাকে ছেড়ে চলে যায়। তখন আমি একদম ভেঙে পড়েছিলাম। তারপর তোমার ফুফু, মানে আমার বোন, সে আমাকে তার কাছে দিয়ে আসে, দেখাশোনা করে। তারপর থেকে আমি ওদের কাছেই থাকছি। ওসব কাহিনী আমাকে শুনে কোনো লাভ হবে না। আমি আমার মাকে নিয়ে খুব ভালো আছি। এখন আপনি কেন এসেছেন এখানে? আপনার সম্পদের লোভ দেখাতে আমাকে? আমি কারো সম্পদের ধার ধারি না। আমি আর আমার মা খুব ভালো আছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে শুনছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর এখনও ঠিক ততটাই ভালোবাসি। প্লিজ তুমি আমাদের ছেলেকে একটু বুঝিয়ে বলো, সে যেন আমাকে ভুল না বুঝে। একবার অন্তত বাবা বলে ডেকে আমার এই অতৃপ্ত আত্মাটাকে একটু তৃপ্তি দিতে। এ বলে নীলের আপু কান্নায় ভেঙে পড়ে। তখন নীলের আপু নীলকে বলে, নীল, তুমি এত বড় হয়ে গেছো সেটা আমি বুঝতে পারিনি। তুমি তোমার বাবার মুখে মুখে তর্ক করছো। উনি তোমার জন্মদাতা বাবা হন। তুমি ওনার কাছে ক্ষমা চাও নীল। আম্মু, তাহলে এতদিন কোথায় ছিল আমার জন্মদাতা পিতা? যখন তুমি আমাকে নিয়ে এত কষ্ট করে সময় পার করেছ, তখন কোথায় ছিল বাবার ভালোবাসা? কোথায় ছিল? ওনার যখন দরকার ছিল তখন কেন তিনি আমাদেরকে নিয়ে তার মায়ের কাছ থেকে চলে আসেনি? কেন আমাকে এতটা বছর পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করেছেন? নীল, তুমি তোমার মুখটা বন্ধ করবে? তুমি মুখে মুখে তর্ক করা শিখে গেছো। আমি তোমাকে কি বললাম আর তুমি কি করছো? তোমাকে বলেছি তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাইবে। তুমি সেটা না করে তুমি আবারও আমার সঙ্গেও তর্ক করছো। তুমি জানো তুমি কত বড় অপরাধ করছো? হ্যাঁ আম্মু, আমি জানি। নিজের জন্মদাতা পিতার সঙ্গে তর্কে আমি যেতে চাইনি কখনোই। কোনোদিনও আমি নিজের বাবার পরিচয় দিতে পারিনি। আমাকে কতটা অসম্মান পেতে হয়েছে সেটা আমার বাবা জানেন না, তাই ওনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি রে বাবা, আমি সব কিছুই জানি, আর তার জন্য আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছিলাম তোদের, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। জয় হোক বাবা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একবার বাবা বলে ডেকে আমার বুকে আসো। আমার বুকটা হাহাকার করছে। যাও নীল, তোমার বাবার কাছে ক্ষমা চাও। নীল তখন আর কথা না বলে সোজা তার বাবার কাছে চলে যায় আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। তার মা বাবা তাকে এভাবে কান্না করতে দেখে নিজেকে সামলাতে না পেরে তারা সবাই একসঙ্গে কান্না করতে থাকে। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ। প্রায় আধা ঘন্টা পর নীলের আব্বু নীলকে বলল, এখন তো তুমি আমাকে তোমার পিতা হিসেবে মেনে নিয়েছো, তাই আমি তোমাকে একটা আদেশ করতে চাই। হ্যাঁ আব্বু, বলো। তুমি যা বলবে আমি তাই শুনবো। এতদিন পর তোমাকে পেয়েছি আর তোমাকে হারাতে চাই না। বাকিটা জীবন 3 জন একসঙ্গেই থাকতে চাই। আমি চাই তুমি নেহাকে বিয়ে করো, তারপর নেহার সঙ্গ দিয়ে আমরা 4 জন একসঙ্গে আমাদের সুখের নীড়ে প্রবেশ করব। তুমি যখন বলছো আম্মু যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার একটা কেন 1000টা শর্ত মানতে রাজি আছি। আমি নেহাপুকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই তোমাকে আবার নতুন করে আম্মুকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে হবে। তাহলে আমি তোমার কথা মেনে নেব। এই ব্যাপার? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। তাহলে একসঙ্গে দুটো বিয়ের অ্যারেঞ্জ করা আমরা শুরু করি। এ বলে সেদিনকার মতো নীলের আব্বু সেখান থেকে চলে যায় আর নেহার আব্বুকে গিয়ে সব খুলে বলে। সব কিছু শোনার পর নেহা তো খুশি। নীল, তুমি সবকিছু সত্যি বলছো তো? তুমি সত্যি আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো? সবকিছু সত্যি তো? প্লিজ বলো আমার। তুমি কোনো স্বপ্ন দেখছো না। তুমি যা শুনেছো একদম সত্যিই শুনেছ। আমি তোমায় বিয়ে করেছি। এখন তো আর তোমার কোনো আক্ষেপ নেই। আরে না, একদম না।
আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চলেছি। আমার আর কোনো আক্ষেপ থাকবে না। আমার মতো খুশি তো পৃথিবীতে আর কেউই নেই। এ বলে নেহা ফোনটা কেটে দেয়। আর এদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। দুজনে একসঙ্গে অনেক চলাফেরা, ঘোরাঘুরি, আনন্দ করে সময় কাটায়। সব কিছুই তাদের মধ্যে হতে থাকে। দেখতে দেখতে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব কিছু প্রায় হয়ে এসেছে। এখন শুধু বিয়ে হওয়ার অপেক্ষা। এরপর প্রিন্সিপাল এসে বলে, কি ব্যাপার নীল, তাহলে অবশেষে তুমি নেহাকে বিয়ে করছো, আর আমাদের একবার দাওয়াতটাও দিলে না? স্যার, দাওয়াত দেওয়ার তো দায়িত্ব আমার ওপর নয়, আমার বাবা মায়ের ওপর। তারা নিশ্চয়ই আপনাকে দাওয়াত দেবে। হ্যাঁ, তারা আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারপরও আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে কি জানো, আমি আগে থেকে জানতাম নেহার সঙ্গে তোমার পারিবারিক সম্পর্ক আছে, কিন্তু তুমি যেহেতু বিষয়টা জানতে না আর তোমার মা চাইতো না তুমি এই বিষয় জানো, তাই আমি তোমাকে এতদিন কিছু বলিনি। যাই হোক, এখন যেহেতু তোমার ঝামেলাগুলো সব মিটে গেছে, এখন তো আর কোনো ঝামেলাই থাকলো না। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুব ভালো থেকো। এভাবে চলে গেলে চলবে না। আপনি আমাদের কলেজের প্রিন্সিপাল, আপনাকে অবশ্যই আমাদের বিয়েতে থাকতে হবে, আর আপনি তখন আমাদের আশীর্বাদও করবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেখব এবং তোমাদের আশীর্বাদ করব। আমার সিনিয়র ছাত্রী আর জুনিয়র ছাত্র বিয়ে করছে কিনা থাকতে তো পারি। এরপর প্রিন্সিপাল চলে গেল। এর কয়েকদিন পরেই এগিয়ে রইল তাদের সুখময় দিন। আজ নেহা আর নীলের বিয়ের কাজ সুসম্পন্ন হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতে মহা ধুমধাম করে সঙ্গে তাদের বিয়ের আয়োজন হয়েছে। শুধু যে বিয়ে হয়েছে বললে ভুল হবে, নীলের আব্বু ও নীলের আম্মুকে বিয়ে করে ঘরে তুলেছে। তাদের বাড়িতে 2টো বাসর ঘরের ব্যবস্থা করেছে। এটা দেখে প্রিন্সিপাল প্রশ্ন করে, কি ব্যাপার, আমি বুঝতে পারলাম না, তোমাদের বাড়িতে 2টো বাসর ঘরের ব্যবস্থা কেন করা হয়েছে? স্যার, আমার আব্বু বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু এই সুসময়ে রাতটা পারনি। তাই এখন যেহেতু সময় এসেছে, আমি ছেলে হয়ে সারপ্রাইজ না দিলে হয়। হ্যাঁ, বিয়ে করেছে বলে ভেবো না সব শেষ। তোমার পড়াশোনাটা কিন্তু এখনো শেষ হয়নি। তোমার পড়াশোনা শেষ করতে হবে, তারপর যা করার করবে। হ্যাঁ স্যার, অবশ্যই। আমার মা এতদিন কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, এখন তো আমার সব কিছু আছে, তাহলে কেন আমি পড়াশোনা ছেড়ে দেব? অবশ্যই আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করব। এ বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেলেন। তারপর বাসর ঘরে নীল চলে আসে, আর নেহা তার জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। নীল বাসর ঘরে প্রবেশ করা মাত্রই বিছানা থেকে নেমে সালাম করতে আসলো নেহা। নীল তখন বলতে থাকে, আরে আপু, এটা তুমি কি করছো? আমি তোমার থেকে বয়সে ছোট, আর বয়সে ছোট কাউকে সালাম করতে নেই। একদম চড় মেরে না তো সব কটা দাঁত ফেলে দেবো ছ্যামড়া। তুই আমার বিয়ে করা জামাই, আর জামাইকে সালাম করবো না তো কাকে করবো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি যা করছি সেই সব আপনি করতে দে। এই বলে নেহা নীলকে সালাম করে, আর টেবিলে থাকা দুধের গ্লাস নীলের দিকে এগিয়ে দেয়। নীল দুধটুকু খেয়ে নেয়। কিরে, এখন কি বাসর করবি, না এখনো আপু আপু বলে ভ্যাভ্যা করতে থাকবি? বাসর কিভাবে করে আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, আমি তো জানি না। তুমি কি জানো? আমি না এর আগেও 10-12টা বিয়ে করেছি, তাই আমি জানি তোকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে দিচ্ছি। এ বলেই নেহা নীলকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, আর সে নীলের বুকের উপর উঠে বসে। তারপর নীলের ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে থাকে। নীল প্রথমে রেসপন্স না করলেও নেহার ভালোবাসার কাছে সে স্থির থাকতে পারছিল না, তাই সে নিজেও রেসপন্স করতে শুরু করে দেয়। আর এভাবেই শুরু হয় তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো।